নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, তোমরা অনেকেই আমাকে ফোন করছিলে, মেসেজ করছিলে এবং কমেন্টে জানাচ্ছিলে, দাদা অর্থনীতির ক্লাস শুরু করুন। অর্থনীতির ক্লাস আমরা কোথাও পাচ্ছি না, কেউ করাচ্ছে না। তো চলো আজকে থেকে আমরা অর্থনীতিরও ক্লাস শুরু করলাম। দেখো, অর্থনীতির ক্লাস সমাপ্ত চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ যে পরীক্ষাতেই জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেসের উপর নাম্বার রয়েছে, সেখানে দেখবে তোমরা অর্থনীতির উপর প্রায় 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তাই ক্লাসগুলো সমাপ্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবার কথা হচ্ছে কিছু পরীক্ষা রয়েছে যেখানে ইকোনমির উপর স্পেশাল নাম্বার রয়েছে, যেমন WBCS। দেখো, WBCS এ কিন্তু অর্থনীতির উপর একটা স্পেশাল নাম্বার রয়েছে, সেখানে তোমাদেরকে বই পড়তে হবে, সেখানে খুব বেসিক ধারণা রাখতে হবে, তবেই কিন্তু ভালো স্কোর করতে পারবে। ওকে, এবার দেখো কিছু বেসিক কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো ইকোনমি অর্থাৎ অর্থনীতির উপর পরীক্ষায় বারংবার জিজ্ঞেস করা হয়, যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনগুলোই যে জেনারেল এক্সামগুলো হয়, ঠিক আছে, যেমন আমাদের WP কনস্টেবলের এক্সাম বলছি, রেল গ্রুপ ডি রয়েছে, SSC CHS রয়েছে, MTS রয়েছে, রেল NTPC রয়েছে, এই সমস্ত পরীক্ষায় কিন্তু অর্থনীতির বেসিক কোশ্চেনই জিজ্ঞেস করে, যে কোশ্চেনগুলো প্রায় 500 মতন MCQ কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলো যদি তোমাদের মাথায় থাকে, তো আমার মনে হয় না এই সমস্ত পরীক্ষা থেকে তোমাদের আর নাম্বার বাদ পড়বে। ওকে, দেখো WBCS এর জন্য স্পেশাল পড়তে হবে, নো ডাউট। ওকে, তো কথা হচ্ছে এবার দেখো, যদি তোমরা অর্থনীতির কোশ্চেন মুখস্থ করতে যাও তাহলে কিন্তু পরীক্ষায় ভুল করবে। কেন ভুল করবে? কারণ অর্থনীতির কোশ্চেন মুখস্থ করলেই পরীক্ষায় কনফিউশন সৃষ্টি হবে, অপশন A হবে নাকি B হবে। তার জন্য অর্থনীতির কোশ্চেন জানতে গেলে তোমাদেরকে আগে একটু বেসিক জানতে হবে, ঠিক আছে, কোশ্চেনের অর্থ বুঝতে হবে, তবেই তোমরা সঠিক অ্যান্সারটা করতে পারবে এবং পরীক্ষায় মনে থাকবে। ওকে, দেখো কিছু কথা ছিল বলার, যার জন্য একটু সময় নিলাম। তো চলো ক্লাস শুরু করা যাক। চলো, প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, অর্থনীতির জনক কাকে বলা হয়? খুবই বেসিক প্রশ্ন, অর্থনীতির সব থেকে সহজ প্রশ্ন এটা, ঠিক আছে। অর্থনীতির জনক কাকে বলা হয়? হু ইজ দ্য ফাদার অফ ইকোনমি? পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে এবং ভবিষ্যতেও জিজ্ঞেস করবে, এটা 100% শিওর। তো চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো, সকলেই জানো অপশন A ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। ওকে, এবার দেখো অর্থনীতির সংজ্ঞাটা আমাদেরকে একটু জানতে হবে। দেখো, অর্থনীতির সংজ্ঞা কিছু জনের মতে অর্থনীতি হলো একটি সামাজিক বিজ্ঞান যা সম্পদের উৎপাদন, ভোগ ও হস্তান্তর নিয়ে আলোচনা করে। ওকে, এটা হচ্ছে কিছু জনের মত। আর কিছু জনের মত হচ্ছে যে অর্থনীতি হলো সেই বিজ্ঞান যা আলোচনা করে অর্থনীতির উপকরণ, সেগুলোর যথার্থ উপযোগিতা সম্পর্কে। ওকে, এই দুটি মত রয়েছে অর্থনীতির সংজ্ঞা সম্পর্কে। ওকে, এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ অর্থশাস্ত্রকে সংজ্ঞায়িত করেছিলেন কত সালে? সঠিক অ্যান্সার হবে 1776 সালে। সংজ্ঞায়িত করার অর্থ কি? দেখো, সংজ্ঞায়িত করার অর্থ হচ্ছে 1776 সালে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ অর্থশাস্ত্রকে সংজ্ঞায়িত করেছেন কি সম্পর্কে? জাতীয় সম্পদের প্রকৃতি, উপযোগিতা ও ব্যবহার সম্পর্কে অনুসন্ধানকারী শাস্ত্র হিসাবে। মনে রাখবে। ওকে, চলো দেখো এবার অপশন থেকে কি প্রশ্ন হবে। অপশন ডি দেখো, অ্যারাতোস্থেনিস ইনি কিসের জনক? ইনি ভূগোলের জনক, পৃথিবীর পরিধি নির্ণয় করেছেন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, অর্থনীতি সম্পদের বিজ্ঞান এই কথাটি কে বলেছেন? বলো, অর্থনীতি সম্পদের যে বিজ্ঞান এই কথাটি কে বলেছেন? এই জন্যই তোমাদেরকে আমি আগে ডেফিনেশনটা বললাম, ঠিক আছে। বলো, অর্থনীতি সম্পদের বিজ্ঞান এই কথাটি কে বলেছেন? সঠিক অ্যান্সার হবে অপশন A, অ্যাডাম স্মিথ। ঠিক আছে, অ্যাডাম স্মিথ বলেছিলেন অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান। ওকে, আচ্ছা, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে অর্থনীতিকে জাতীয় সম্পদের প্রকৃতি, উপযোগিতা, ব্যবহার সম্পর্কে অনুসন্ধানকারী শাস্ত্র কে বলেছেন, তখনও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাডাম স্মিথ। ওকে, এই জন্যই তোমাদেরকে আমি সংজ্ঞাটা আর এক্সট্রা তথ্যটা বললাম, যাতে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করলে তোমাদের মিস না হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশ কি বৈশিষ্ট্য দেখা যায়? বলো, ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে কি বৈশিষ্ট্য দেখা যায়? দেখো, অর্থনীতিকে মূলত অর্থশাস্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে কি ক্ষুদ্র অর্থনীতি, আরেকটা কি? আরেকটা হচ্ছে বৃহৎ অর্থনীতি। এবার আমরা জানবো যে ক্ষুদ্র অর্থনীতি কি। ক্ষুদ্র অর্থনীতি হচ্ছে যে এটি স্বতন্ত্র ব্যক্তি বা সংস্থা বিশেষের অর্থনীতির আলোচনা করে। আর বৃহৎ অর্থনীতি হচ্ছে এটি সমষ্টিগত বা বৃহত্তর অর্থনীতি আলোচনা করে। জাস্ট এইটুকু মনে রাখবে। ওকে, তাহলেই তোমরা এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারলে সঠিক অ্যান্সার করতে পারবে। ওকে,
তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার এবার কমেন্ট করো। ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে কি বৈশিষ্ট্য দেখা যায়? ভারতের কৃষিক্ষেত্রে কার আধিপত্য বেশি রয়েছে বলো? সমষ্টিগত বৃহত্তর ব্যক্তির রয়েছে নাকি স্বতন্ত্র ব্যক্তির রয়েছে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ক্ষুদ্রায়তন কৃষিজাত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ ভারতের যে কৃষিক্ষেত্র সেখানে কি রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র ব্যক্তির মানে জমি রয়েছে, ঠিক আছে। সো সেখান থেকে কিন্তু ক্ষুদ্র অর্থনীতির সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। ভারতের অর্থনীতি হলো, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। বলো ভারতের অর্থনীতি কোন অর্থনীতির আওতায় পড়ে? দেখো এখান থেকে প্রচুর প্রশ্ন আমরা আলোচনা করব, তার আগে তোমরা চেষ্টা করো এই প্রশ্নের অ্যান্সার করার। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মিশ্র অর্থনীতি। ভারতীয় অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতি। ওকে, এবার দেখো এখান থেকে কী কী প্রশ্ন এক্সট্রা আরও জিজ্ঞেস করতে পারে। দেখো অর্থনীতিকে 3 ভাগে ভাগ করা হয়। তো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কার মত অনুসারে 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। তো মনে রাখবে ফার্গুসনের মত অনুসারে অর্থনীতিকে 3 ভাগে ভাগ করা হয়। ভাগগুলো কি কি রয়েছে দেখো, ভাগগুলো কি কি রয়েছে আমাদেরকে জানতে হবে। প্রথম ভাগটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি, যেটাকে আমরা বলে থাকি কি ক্যাপিটালাইজড ইকোনমি। ওকে, আচ্ছা সেকেন্ড ভাগটা কি? সেকেন্ড ভাগটা হচ্ছে পরিকল্পিত বা আদেশমূলক অর্থনীতি, যেটাকে ইংরেজিতে বলা হয় প্ল্যান্ড অর কমান্ড ইকোনমি। ওকে, আচ্ছা তৃতীয় নম্বর ভাগটা কি রয়েছে? তৃতীয় নম্বর ভাগটা হচ্ছে মিশ্র অর্থনীতি, যেটাকে বলা হয় মিক্সড ইকোনমি। ওকে, তো এই মিক্সড ইকোনমি হচ্ছে আমাদের ভারতীয় অর্থনীতি। ওকে, এবার দেখো, এবার আমরা জানবো যে কাকে বলে, ডেফিনেশনগুলো কি, ধনতান্ত্রিক অর্থনীতির অর্থ কি। দেখো ধনতান্ত্রিক অর্থনীতির অর্থ হচ্ছে এটা স্বয়ংক্রিয়, ঠিক আছে, ব্যক্তিগত অর্থনীতির মধ্যে পড়ে এটা। ওকে, আর এই পরিকল্পিত বা আদেশমূলক অর্থনীতিটা পড়ে কিসের? গোষ্ঠীর মধ্যে। ওকে, আর মিশ্র অর্থনীতি পড়ে ব্যক্তিগত ও গোষ্ঠী উভয়ের মধ্যে, ঠিক আছে। মিশ্র অর্থনীতিতে উভয় অ্যাপ্লাই রয়েছে, ঠিক আছে, ব্যক্তিগত রয়েছে আর গোষ্ঠীগত রয়েছে। ওকে, আশা করি বুঝেছো। চলো চলো পরবর্তী প্রশ্ন দেখো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার কত ছিল? বলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার কত ছিল? এটা কিন্তু WBCS প্রিভিয়াস ইয়ার 2015 অথবা 2016-তে জিজ্ঞেস করা কোশ্চেন। তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার করো। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল 18%। ওকে, এবার দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বহু প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে বারংবার, যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এরপর। দেখো প্রথমত আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ডটা। তো টাইম পিরিয়ডটা হচ্ছে 1951 থেকে 1956 সাল পর্যন্ত। ওকে, কোশ্চেন জিজ্ঞেস করে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1951 সাল থেকে। ওকে, আচ্ছা আর কি কোশ্চেন জিজ্ঞেস করে? কোশ্চেন জিজ্ঞেস করে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ধাঁচে তৈরি হয়েছিল? তো মনে রাখবে হ্যারোড ডোমার মডেলের ধাঁচে তৈরি হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, আচ্ছা এবার দেখো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো জেনারেলি একটু টাফ কোশ্চেন, ঠিক আছে। যেই তোমাদেরকে জিজ্ঞেস করে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্য কত ছিল? তো লক্ষ্য ছিল 11% আর প্রকৃত বৃদ্ধি হয়েছিল 18%। ওকে, আচ্ছা আর কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে? কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ভাকরানাগাল ড্যাম, হীরাকুন্দ ড্যাম, মেটুর বাঁধ, দামোদর ভ্যালি বাঁধ অর্থাৎ দামোদর ড্যাম, এগুলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় কাজ শুরু হয়েছিল, ঠিক আছে, নির্মাণ কাজ শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় কিন্তু এই কাজগুলো শুরু হয়েছিল। ওকে, মনে রাখবে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল? বলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল। দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কোন কোন শিল্প হয়েছিল, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট, এটা আবার আমাদেরকে জানতে হবে। দেখো এখান থেকে কিছু ডিটেলস আলোচনা করি। দেখো এখান থেকে প্রথমত যেমন কোশ্চেন জিজ্ঞেস করে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পিরিয়ড, ঠিক আছে, টাইম হচ্ছে 1956 থেকে 1961। ওকে,
জিজ্ঞেস করতে পারে কার মডেলে তৈরি হয়েছিল, ঠিক আছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো মনে রাখবে পিসি মহালানবিসের মডেলে তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বা পিসি মহালানবিস ছিলেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কারিগর বা হেড। ওকে, আচ্ছা, এবার কোশ্চেন জিজ্ঞেস করে যে কোন কোন স্টিল প্ল্যান্ট দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে হয়েছিল। তো মনে রাখবে, ঠিক আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে। ভিলাই স্টিল প্ল্যান্ট এটাও তৈরি হয়েছিল। আর কি হয়েছিল? রাউরকেলা স্টিল প্ল্যান্ট। এই তিনটি স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো এবার পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে? এটা তো অলরেডি আমি আলোচনার মাধ্যমে বলে দিয়েছি। তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার এবার তোমরাই কমেন্ট করো। সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। ওকে, আচ্ছা, যদি জিজ্ঞেস করে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন প্রধানমন্ত্রীর আমলে শুরু হয়েছিল, ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে শুরু হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, ফুল ফর্ম অফ জিডিপি। জিডিপির ফুল ফর্ম এখানে জিজ্ঞেস করা হচ্ছে, বলো। এটাও কিন্তু পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিডিপি। দেখো ভালোভাবে অপশানগুলো দেখে নেবে, ঠিক আছে। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। দেখো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপির ফুল ফর্ম। অপশান বি দেখো কি ভুল রয়েছে, অপশান বিতে ডোমেস্টিক যে স্পেলিংটা এটা ভুল রয়েছে, ঠিক আছে, যার জন্য অপশান বি হলো না। এবার দেখো অপশান ডি, এটা কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন জিজ্ঞেস করে এনডিপি এর ফুল ফর্ম কি? এনডিপির ফুল ফর্ম হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, মনে রাখবে। ঠিক সেরকমই জিজ্ঞেস করে এনএনপি, ঠিক আছে, এনএনপি এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। ঠিক সেরকমই জিজ্ঞেস করে জিএনপি এর ফুল ফর্ম কি? জিএনপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মনে রাখবে, এগুলো ইকোনমির খুবই ইম্পর্টেন্ট ফুল ফর্ম। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, প্ল্যানিং কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? বলো, প্ল্যানিং কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? এটাও কিন্তু পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করা হয়েছে। চলো সহজ প্রশ্ন, সঠিক অ্যান্সার কমেন্ট করো। প্ল্যানিং কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশান এ, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিলেন প্ল্যানিং কমিশনের প্রথম সভাপতি। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার রেল গ্রুপ ডিতে বারবার জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াট ইজ দ্য আনাদার নেম অফ প্ল্যানিং কমিশন, অর্থাৎ প্ল্যানিং কমিশনের অপর নাম কি? তো মনে রাখবে প্ল্যানিং কমিশনের অপর নাম হচ্ছে কি বলতো? নীতি আয়োগ। নীতি আয়োগ হচ্ছে প্ল্যানিং কমিশনের অপর নাম। ওকে, আচ্ছা, এবার অপশান থেকে আমরা দেখে নেব কিছু ব্যক্তিত্ব রয়েছে, তাদের থেকে কিছু প্রশ্ন হয় পরীক্ষায়। জিডি ধর, ইনি কিসের সাথে সম্পর্কিত? ইনি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার গঠন করেছিলেন। অপশান সি দেখো, পিসি মহালানবিস, ইনি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার হেড ছিলেন। ওকে, এবার দেখো অপশান এ, জয়প্রকাশ নারায়ণ, ইনি কি করেছিলেন? ইনি সর্বোদয়া পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কত সালে? 1950 সালে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন। বলো, নিম্নের চারজন ব্যক্তির মধ্যে প্রথম ভারতীয় কে যিনি অর্থনীতি বিষয়ের উপর নোবেল পুরস্কার পেয়েছেন? সঠিক অ্যান্সার কী হবে? কমেন্ট করো দেখি। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি, অমর্ত্য সেন। অধ্যাপক অমর্ত্য কুমার সেন প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। কত সালে? 1998 সালে তিনি অর্থনীতির উপর নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে, আচ্ছা, রিসেন্ট অর্থনীতির উপর নোবেল পুরস্কার কে পেয়েছেন বলো তো? রিসেন্ট অর্থনীতির উপর নোবেল পুরস্কার কে পেয়েছেন? কমেন্টে জানাও তোমরা সঠিক অ্যান্সার কে কে পারবে দেখি। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, সরকার কর্তৃত্ব কর থেকে উপার্জিত মোট আয়ের মধ্যে কত শতাংশ সার্ভিস ট্যাক্স? বলো, সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি কে কে পারবে। এই কোশ্চেনটা একটু ডিপলি রয়েছে, সঠিক অ্যান্সার কমেন্ট করো। সরকার কর্তৃত্ব কর থেকে উপার্জিত মোট আয়ের মধ্যে কত শতাংশ সার্ভিস ট্যাক্স রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ, 15%। 15% হচ্ছে সার্ভিস ট্যাক্স। ওকে, চলো পুরো 100% ট্যাক্সের বর্ণনা আমরা করে ফেলি, ঠিক আছে। দেখো সার্ভিস ট্যাক্স থাকে কত? 15%। ওকে, এক্সাইজ ডিউটি কত থাকে? 16%। ওকে, আচ্ছা, কাস্টম ডিউটি কত থাকে? 14%। ইনকাম ট্যাক্স কত থাকে? ইনকাম ট্যাক্স থাকে 22%, ঠিক আছে। কর্পোরেট ট্যাক্স কত থাকে? কর্পোরেট ট্যাক্স থাকে 32%। আর আদার্স ট্যাক্স থাকে কত? 1%। এগুলো যখন যোগ করবে তখন দেখে নেবে 100 হবে, ঠিক আছে।
যোগ করলে 100% দাঁড়াবে। এটা হচ্ছে সরকার কর্তৃত্ব ট্যাক্সের লিস্ট। ওকে, তো এখানে আমাদের প্রশ্ন কি ছিল, সরকার কর্তৃত্ব কর থেকে উপার্জিত মোট আয়ের কত শতাংশ সার্ভিস ট্যাক্স। তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে এক্সাইজ ট্যাক্স, সঠিক অ্যান্সার হবে 16%। জিজ্ঞেস করতে পারে কাস্টম ডিউটি, সঠিক অ্যান্সার হবে 14%। জিজ্ঞেস করতে পারে ইনকাম ট্যাক্স, সঠিক অ্যান্সার হবে 22%। জিজ্ঞেস করতে পারে কর্পোরেট ট্যাক্স, সঠিক অ্যান্সার হবে 32%। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কৃষি আয়কর সংগ্রহ করে কে? বলো, কৃষির কর কে নেয়? কেন্দ্র সরকার, রাজ্য সরকার, নাকি কেন্দ্র ও রাজ্য উভয়ে, নাকি কেউ নেয় না? চলো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এগ্রিকালচার ট্যাক্স নিয়ে থাকে স্টেট গভর্নমেন্ট, মনে রাখবে, ঠিক আছে? এগ্রিকালচার ট্যাক্স নেই কে? স্টেট গভর্নমেন্ট। চলো পরবর্তী কোশ্চেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে? বলো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে? সঠিক অ্যান্সার কী হবে বলো? এটাও কিন্তু WBCS 2015 অথবা 16-তে জিজ্ঞেস করা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যে উল্লেখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো রয়েছে এখানে, ষষ্ঠ, সপ্তম, দশম, এখানে কোথাও বিকেন্দ্রীকরণের উল্লেখ নেই। ওকে, চল পরবর্তী কোশ্চেন। ভারতের নতুন কৃষি কৌশল গৃহীত হয় কত সালে, কত দশকে? বলো, ভারতের নতুন কৃষি কৌশল গৃহীত হয় কত দশকে বা কোন দশকে? সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো দেখি। চলো কমেন্ট করো ফার্স্ট, কে কে পারবে। দেখো প্রশ্নটা কিচ্ছু নেই, জাস্ট ঘোরানো রয়েছে, অন্য কিছুই না। যদি তোমাদেরকে জিজ্ঞেস করতো যে সবুজ বিপ্লব কবে হয় বা কোন দশকে হয়, তাহলে কিন্তু তোমরা অনেকেই সঠিক অ্যান্সার করতে পারবে। কিন্তু এখানে কি রয়েছে কোশ্চেনটা, যে ভারতের নতুন কৃষি কৌশল গৃহীত হয় কোন দশকে। তো যাই হোক, সঠিক অ্যান্সার একটাই হবে অপশান বি, 1960। ঠিক আছে, 1960-এর দশকে কী হয়েছিল? সবুজ বিপ্লব হয়েছিল। ঠিক আছে, এটাকে এখানে বলা হচ্ছে নতুন কৃষি কৌশল। ওকে, আচ্ছা বলো তো, ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। ওকে, আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? নরম্যান বোরলগকে বলা হয় বিশ্বের সবুজ বিপ্লবের জনক, মনে রাখবে। চলো এবার দেখো পরবর্তী কোশ্চেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখে? বলো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখে? এটাও কিন্তু WBCS প্রিভিয়াস ইয়ার 2015 or 16-এ জিজ্ঞেস করা কোশ্চেন। সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো দেখি। দেখো তোমাদেরকে আমি একটা হিন্টস দিয়ে দিই, তাহলে তোমরা অ্যান্সারটা করতে পারবে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পিরিয়ডটা হচ্ছে 1961 থেকে 1966 সাল পর্যন্ত। চলো এরপর সঠিক অ্যান্সার কমেন্ট করো। এরপর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন, বলো অপশন বি। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল ভারতে দুটি যুদ্ধ। ঠিক আছে, কার কার সাথে হয়েছিল, কবে হয়েছিল? দেখো 1961 থেকে 62 এই সময়টাতে হয়েছিল কার সাথে? চীনের সাথে। ঠিক আছে, চীনের আগ্রাসনের ফলে। আর তারপরে 1965-66-তে, ঠিক আছে, 1965-66 অর্থাৎ শেষের দিকে হয়েছিল কার সাথে? পাকিস্তানের সাথে। ওকে, এই দুটি যুদ্ধ হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। ওকে, যার জন্য যে লক্ষ্য রাখা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সেটা কিন্তু প্রায় ব্যর্থতার দিকে চলে গিয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতীয় রেল বাজেট কে পেশ করে? বলো, ভারতীয় রেল বাজেটের অংশ কার রয়েছে? কেন্দ্রীয় বাজেটের অংশ, নাকি রাজ্য বাজেটের অংশ, নাকি কেন্দ্রীয় বাজেটের থেকে পৃথক অংশ, নাকি কোনোটিই নয়? এটাও BCS প্রিভিয়াস ইয়ার 2015 or 16-এ জিজ্ঞেস করা কোশ্চেন। সঠিক অ্যান্সার কী হবে? সকলেই পারবে আশা করি, সকল অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কেন্দ্রীয় বাজেটের অংশ। ভারতীয় রেল বাজেট হচ্ছে কেন্দ্রীয় বাজেটের অংশ। ওকে, দেখো ভারতীয় রেল তো কেন্দ্রের আন্ডারেই রয়েছে, যেখানে ইন্ডিয়ানটা লেখা রয়েছে আগে। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি বলো, ইন্ডিয়ান নেভি বলো, ইন্ডিয়ান এয়ারফোর্স বলো, ইন্ডিয়ান রেলওয়ে বলো, সব কিন্তু কেন্দ্র সরকারের আওতায় রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। ভারতীয় আর্থিক নীতি, ঠিক আছে, ইকোনমিক পলিসি প্রণয়ন করে কে? বলো, ভারতীয় আর্থিক নীতি কে প্রণয়ন করে? সঠিক অ্যান্সার কী হবে বলো? আর্থিক নীতি কে প্রণয়ন করে থাকে? চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের, বলো অপশন বি, RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর্থিক নীতি প্রণয়ন করে থাকে। ওকে, আচ্ছা এবার বলো RBI থেকে কী কী প্রশ্ন হবে। দেখো প্রথমত যে কোশ্চেনটা জিজ্ঞেস করে যে RBI কবে স্টাবলিশ হয়, তো মনে রাখবে 1935 সালে RBI স্টাবলিশ হয়েছিল। ওকে, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে RBI কত সালে জাতীয়করণ হয়, ন্যাশনালাইজ হয়, কত সালে?
1939 সালে, 35 হচ্ছে এস্টাবলিশ, আর জাতীয়করণ হচ্ছে 1949 সালে। ওকে, এবার দেখো জিজ্ঞেস করে আরবিআই এর কাজ হিসাবে মুদ্র ছাপানো, ঠিক আছে, নোট ইস্যু করা কার কাজ? আরবিআই এর কাজ। সরকারকে টাকা সরবরাহ করা কার কাজ? আরবিআই এর কাজ। অন্যান্য ব্যাংককে টাকা সরবরাহ করা কার কাজ? আরবিআই এর কাজ। ওকে, আচ্ছা, জরুরি অবস্থায় ব্যাংককে সাহায্য করা কার কাজ? এটা হচ্ছে আরবিআই এর কাজ। বিদেশি মুদ্রার সঞ্চয় কার কাজ? আরবিআই এর কাজ। ওকে, এই কাজগুলো মনে রাখবে, এগুলোও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে। কীভাবে দেয় কোশ্চেনটা তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দিই। ধরে নাও কোশ্চেন জিজ্ঞেস করলো যে সরকারকে টাকা সরবরাহ করে নিম্নের কোন ব্যাংক? অপশন দিয়ে দিল, ঠিক আছে, আরবিআই, এসবিআই, আইসিআইসি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। যদি না জানা থাকে আরবিআই এর কাজ, তাহলে তো অ্যান্সার করতে পারবে না, যার জন্যই আমি কাজগুলো বলে দিলাম। ওকে, চলো এবার দেখো পরবর্তী কোশ্চেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখে? বলো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখে? এটাও কিন্তু WBCS প্রিভিয়াস ইয়ার 2015 or 16-এ জিজ্ঞেস করা কোশ্চেন। সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো দেখি। দেখো তোমাদেরকে আমি একটা হিন্টস দিয়ে দিই, তাহলে তোমরা অ্যান্সারটা করতে পারবে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পিরিয়ডটা হচ্ছে 1961 থেকে 1966 সাল পর্যন্ত। চলো এরপর সঠিক অ্যান্সার কমেন্ট করো। এরপর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন, বলো অপশন বি। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল ভারতে দুটি যুদ্ধ, ঠিক আছে। কার কার সাথে হয়েছিল, কবে হয়েছিল? দেখো 1961 থেকে 62 এই সময়টাতে হয়েছিল কার সাথে? চীনের সাথে, ঠিক আছে, চীনের আগ্রাসনের ফলে। আর তারপরে 1965-66-তে, ঠিক আছে, 1965-66 অর্থাৎ শেষের দিকে হয়েছিল কার সাথে? পাকিস্তানের সাথে। ওকে, এই দুটি যুদ্ধ হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। ওকে, যার জন্য যে লক্ষ্য রাখা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সেটা কিন্তু প্রায় ব্যর্থতার দিকে চলে গিয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতীয় রেল বাজেট কে পেশ করে? বলো, ভারতীয় রেল বাজেটের অংশ কার রয়েছে? কেন্দ্রীয় বাজেটের অংশ, নাকি রাজ্য বাজেটের অংশ, নাকি কেন্দ্রীয় বাজেটের থেকে পৃথক অংশ, নাকি কোনোটিই নয়? এটাও BCS প্রিভিয়াস ইয়ার 2015 or 16-এ জিজ্ঞেস করা কোশ্চেন। সঠিক অ্যান্সার কী হবে? সকলেই পারবে আশা করি, সকল অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেন্দ্রীয় বাজেটের অংশ। ভারতীয় রেল বাজেট হচ্ছে কেন্দ্রীয় বাজেটের অংশ। ওকে, দেখো ভারতীয় রেল তো কেন্দ্রের আন্ডারে রয়েছে, যেখানে ইন্ডিয়ানটা লেখা রয়েছে আগে, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মি বলো, ইন্ডিয়ান নেভি বলো, ইন্ডিয়ান এয়ারফোর্স বলো, ইন্ডিয়ান রেলওয়ে বলো, সব কিন্তু কেন্দ্র সরকারের আওতায় রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। ভারতীয় আর্থিক নীতি, ঠিক আছে, ইকোনমিক পলিসি প্রণয়ন করে কে? বলো, ভারতীয় আর্থিক নীতি কে প্রণয়ন করে? সঠিক অ্যান্সার কী হবে বলো? আর্থিক নীতি কে প্রণয়ন করে থাকে? চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের, বলো অপশন বি, আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর্থিক নীতি প্রণয়ন করে থাকে। ওকে, আচ্ছা এবার বলো আরবিআই থেকে কী কী প্রশ্ন হবে। দেখো প্রথমত যে কোশ্চেনটা জিজ্ঞেস করে যে আরবিআই কবে এস্টাবলিশ হয়, তো মনে রাখবে 1935 সালে আরবিআই এস্টাবলিশ হয়েছিল। ওকে, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে আরবিআই কত সালে জাতীয়করণ হয়, ন্যাশনালাইজ হয়, কত সালে? 1939 সালে। 35 হচ্ছে এস্টাবলিশ, আর জাতীয়করণ হচ্ছে 1949 সালে। ওকে, এবার দেখো জিজ্ঞেস করে আরবিআই এর কাজ হিসাবে মুদ্র ছাপানো, ঠিক আছে, নোট ইস্যু করা কার কাজ? আরবিআই এর কাজ। সরকারকে টাকা সরবরাহ করা কার কাজ? আরবিআই এর কাজ। অন্যান্য ব্যাংককে টাকা সরবরাহ করা কার কাজ? আরবিআই এর কাজ। ওকে, আচ্ছা, জরুরি অবস্থায় ব্যাংককে সাহায্য করা কার কাজ? এটা হচ্ছে আরবিআই এর কাজ। বিদেশি মুদ্রার সঞ্চয় কার কাজ? আরবিআই এর কাজ। ওকে, এই কাজগুলো মনে রাখবে, এগুলোও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে। কীভাবে দেয় কোশ্চেনটা তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দিই। ধরে নাও কোশ্চেন জিজ্ঞেস করলো যে সরকারকে টাকা সরবরাহ করে নিম্নের কোন ব্যাংক? অপশন দিয়ে দিল, ঠিক আছে, আরবিআই, এসবিআই, আইসিআইসি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। যদি না জানা থাকে আরবিআই এর কাজ, তাহলে তো অ্যান্সার করতে পারবে না, যার জন্যই আমি কাজগুলো বলে দিলাম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। ভারতবর্ষ কোন দেশের থেকে সবচেয়ে বেশি সোনা আমদানি করে? বলো, ভারতবর্ষ কোন দেশের থেকে সবচেয়ে বেশি সোনা আমদানি করে? সঠিক অ্যান্সার কী হবে? এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুইজারল্যান্ড থেকে সব থেকে বেশি সোনা আমদানি করা হয়। আর সেকেন্ড ইউএই, থার্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষের দিকে ভারতের সবুজ বিপ্লব হয়? বলো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষের দিকে ভারতের সবুজ বিপ্লব হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে?
দেখো তোমাদেরকে আমি আগেই ওই জন্য বলেছি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ডটা মনে রাখবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে এবং অনেক প্রশ্ন তোমরা গেস করে উত্তর করতে পারবে। বিশেষ করে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা মনে রাখবে, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ওকে, দেখো টাইম পিরিয়ড যদি মনে থাকে তাহলে ইজিলি এই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষের দিকে ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল। দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ডটা কত হচ্ছে? টাইম পিরিয়ডটা হচ্ছে 1961 থেকে 1966। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার হচ্ছে 1956 থেকে 1961। ওকে, আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 1951 থেকে 1956। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ডটা হচ্ছে 1966 থেকে 1969। এবার কথা হচ্ছে দেখো যে কোনো জিনিস শুরুতেই তো তার প্রভাব আমরা দেখতে পাই না। কোশ্চেন আমরা কি করলাম আগে, যে সবুজ বিপ্লব কত দশকে শুরু হয়েছিল? 1960-এর দশকে শুরু হয়েছিল। তো শুরু হতেই তো তার প্রভাব আমরা দেখতে পাবো না, নিশ্চয়ই কিছুদিন পরে পাবো। তো শুরু হয়ে গিয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে, আর প্রভাব আমরা দেখতে পেয়েছিলাম তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে। ওকে, আশা করি ক্লিয়ার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ধূসর বিপ্লব কার সাথে সম্পর্কিত? দেখো ক্লাসের আলোচনা আমাদের শেষ হয়ে গেছে, এটা হচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে? কমেন্ট টাস্ক, এর অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। প্রশ্ন কি রয়েছে তোমাদের? ধূসর বিপ্লব কার সাথে সম্পর্কিত? সার, আলু, ডিম নাকি সামুদ্রিক সম্পদ? ওকে, এছাড়াও আরও দুটি কোশ্চেন তোমাদেরকে আমি করছি। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় সিলভার রেভলিউশন আর ইয়েলো রেভলিউশন কার সাথে সম্পর্কিত? ইয়েলো রেভলিউশন আর সিলভার রেভলিউশন কার সাথে সম্পর্কিত? কে কে পারবে কমেন্টে জানাবে তো, ঠিক আছে? এই দুটি প্রশ্ন আর এই প্রশ্নটি, টোটাল 3টি প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। ওকে, ভিডিও লাইভ শেষ হওয়ার পর কমেন্টে জানাবে, আর একটা কমেন্টে সমাপ্ত তথ্য অ্যাড করে দেবে। ওকে, তারপর কি হবে, তোমার কমেন্ট আমি কমেন্ট বক্সে যখন পিন করব, তোমার কমেন্ট দেখে অনেকেই শিক্ষা লাভ করবে। কিন্তু তোমার কমেন্টটা আমি তখনই পিন করব যখন তোমার কমেন্টে 100% রাইট ইনফরমেশন থাকবে এবং বেশি থেকে বেশি তথ্য থাকবে। ওকে, যার কমেন্ট সব থেকে বেস্ট হবে তার কমেন্টই আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। ওকে, তো চেষ্টা করো যেন তোমার কমেন্ট আমি কমেন্ট বক্সে পিন করতে পারি। তো চলো, যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবে। কোনো কোশ্চেন সম্বন্ধে কোনো কিছু ফিডব্যাক থাকলে, কোনো ত্রুটি যদি তোমাদের মনে হয় তো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের প্রত্যেকের ফিডব্যাক আমি পার্সোনালি পড়ে থাকি এবং পার্সোনালি রিপ্লাইও দিয়ে থাকি। সো চেষ্টা করবে একটা ভালো থেকে ভালো ফিডব্যাক দেওয়ার। আর যদি ভিডিও উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধু বান্ধব সবাইদের একটু চ্যানেলে যুক্ত করো, যাতে আরও ভালো থেকে ভালোভাবে আমরা সকলে এগিয়ে যেতে পারি। ওকে, তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো। সফলতা এক না একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।